আজকের গল্পের আসরে একজনের সঙ্গে গল্প করতে বসেছি। দেখুন, আমরা টলিগঞ্জ ইন্ডাস্ট্রি হোক, বেঙ্গলি ইন্ডাস্ট্রি হোক, বা মুম্বাইয়ের হিন্দি ইন্ডাস্ট্রি বা বলিউড ইন্ডাস্ট্রি হোক, সেখানে আমরা দেখেছি যে একটা বয়সের পর তারা মানে খুব ফিট থাকেন, সব কিছুতে অলরাউন্ডার হিসেবে কাজ করছেন, গায়ক হিসেবে কাজ করছেন, নায়ক হিসেবে কাজ করছেন, অ্যাঙ্কর হিসেবে কাজ করছেন। এরকম আমাদের চোখে পড়ে। অবশ্যই আমি মুম্বাইতে প্রথমে নাম করতে গেলে আমাদের বিগ বি অমিতাভজির নাম নিতে হয়। এবং আমরা এখানেও টলিগঞ্জ ইন্ডাস্ট্রিতেও দেখেছি সৌমিত্র চট্টোপাধ্যায়, উনি এখন নেই, বাট উনিও এরকম একটা বয়সেও নিজেকে বেশ সুন্দরভাবে রেখেছিলেন। আজকের গল্পের আসরে এরকমই একজন ব্যক্তির সঙ্গে আমরা আলোচনা করব, যিনি কিনা এপার বাংলা ওপার বাংলা তেড়ে ফুরে বেড়াচ্ছেন। তার বয়স ৭৫ ছুঁই ছুঁই, তবুও তিনি এখনো ইয়াং। চলুন তার সাথে গল্প করে নিই, কথা বলি। দীপেন দা, আপনাকে আমার মেইনস্ট্রিম লা এসেনশিয়ালসে স্বাগত। নমস্কার। আচ্ছা দীপেন দা, হ্যাঁ বলো। গোড়া থেকেই শুরু করি, ছোট্টবেলা থেকে শুরু করি। আচ্ছা, আপনি আমার মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস দর্শকদের একটু বলুন যে আপনার ছোটবেলাটা কিভাবে কেটেছে, কোথায় কেটেছে, কলকাতার কোথায়, বা কলকাতার বাইরে হলেও কোথায়, সেটা একটুখানি বলুন। বাহ, খুব ভালো প্রশ্ন করেছো তুমি। আমার ছোটবেলা কেটেছে উত্তর কলকাতার দর্জিপাড়া অঞ্চলে, অর্থাৎ একদম খোদ উত্তর কলকাতার হাতিবাগান অঞ্চলে যে দর্জিপাড়া বলে একটা জায়গা আছে, ব্ল্যাকওয়্যার স্কোয়ার তার নাম, সেইখানে আমার জন্ম। এবং সেখানে আমি প্রায় আমার বয়সের প্রায় ৩৫-৩৬ বছর কাটিয়ে এসেছি। তারপরে আমি সাউথে চলে আসি, সন্তোষপুর, যাদবপুর সন্তোষপুরে। কিন্তু আমার ওইখানের জীবনটাকে আমি ভুলতে পারি না। আমার এখনকার যে জার্নি, তার সমস্ত কিছু উত্তর কলকাতার ছোঁয়া আছে। কারণ আমার বাড়ি থেকে ৩০০ মিটার দূরে স্বামীজির বাড়ি, ২০০ মিটার দূরে সত্যেন্দ্রনাথ বোসের বাড়ি, বুঝতে পেরেছ, ৫০০ মিটার দূরে জোড়াসাঁকো, বাগবাজার, একদম চারিদিকে ঘিরে আছে মহান মহান পুরুষের স্থান। তারপর অনবরত আমাদের তখন ধরো বাড়ির সামনে যে নাট মন্দির আছে, সেখানে অনবরত কীর্তন হতো, সেগুলো আমরা দেখতাম। যাত্রা হতো লক্ষ্মী পুজোর সময়, সেগুলো লুকিয়ে লুকিয়ে দেখতে যেতাম। লক্ষ্মী পুজো, কালী পুজোর সময় তো হতো। কালী পুজোর সময় হতো না, কালী পুজোর সময় আমাদের হতো না, আমাদের ঠিক লক্ষ্মী পুজোর, হ্যাঁ, লক্ষ্মী পুজোর দিনেই যাত্রাটা হতো। আর পরের দিন সারা রাত্রি জেগে থাকতো। লক্ষ্মী পুজো পেঁচা সারা রাত্রি জেগে থাকতো, আমরা পেঁচা দেখতাম, কখন আসছে পেঁচা, সাদা পেঁচা আমি দেখেছি, সাদা পেঁচা উড়ে উড়ে যেত। আর সেই সময় ঠান্ডাটা পড়ে যেত না, ওই সময় হালকা ঠান্ডা পড়ে যেত। এবং কি আনন্দ যাত্রা! খালি এখন তো যাত্রা স্টেজে চলে গেছে এবং অন্যরকম ব্যাপার, কিন্তু তাও ওই ব্যাপারটা ধরে রেখেছে। কিন্তু তখনকার যাত্রার সেই বুকের মধ্যে ধপড়া করে কখন আমি যাবো, যে ছুটে গিয়ে দেখতাম। আর রাজা রাজা তোমারে আমি দেখি, আর সেই হা করে দেখছি, সেই মনের মধ্যে অদ্ভুত একটা শিহরণ তৈরি। তারপরে পাড়ায় পাড়ায় সিনেমা হতো, সিনেমা প্রজেক্টারে সিনেমা দেখানো হতো, আমরা হা করে দেখতাম। উত্তম সুচিত্রার বই, হাসির বই, এগুলো দেখতাম। এইভাবেই আস্তে আস্তে গড়ে উঠেছে। ওখানকার স্কুলে পড়াশুনো করেছি, শ্রীবিদ্যা নিকেতনে আমি পড়াশুনো করেছিলাম। সেখানকার আমার জীবনের অনেকটা সময় সেখানে কাটিয়েছি। বিবাহ ওখানেই হয়েছে। তারপর কলেজে গেছি, তারপরে আমার সঙ্গীতের শিক্ষা সেখান থেকেই হয়েছে। ওখান থেকেই সমস্ত কিছু শিক্ষাটাই ওখান থেকে হয়েছে, সঙ্গীত শিক্ষাই ওখান থেকে হয়েছে। এইভাবে আমার জার্নি। এটা তো গেল আপনার ছোটবেলার কথা। কারণ আপনাকে আমি দেখছি যে আপনি যখন বলছেন মনে হচ্ছে যেন সেদিনের কথা। যাই হোক, আমি বলছি যে ওর পরে আপনার বেড়ে ওঠা, সঙ্গীতকে ভালোবাসা, সমস্ত কিছুর মধ্যে আস্তে আস্তে বড় হওয়া, তারপরে আপনি আপনার বিয়ে হয়। এরপরে এই যে আপনার বিয়ে হওয়া, আপনার পরিবার, আপনার বাবা বা যেখানে বিয়ে হয়েছে, এই দুটো পরিবারের মধ্যে মানে পরিবারের কথা যদি একটু আমাদেরকে বলেন। তুমি খুব কঠিন কঠিন প্রশ্ন করছো। খুব ভালো, খুব ভালো, এটা জানার দরকার। অল্প করে আর কি, এটা ব্যালেন্সটা কি করে করছি। দেখো, আমার যখন বিয়ে হয়, আমরা 4 ভাই, আমি 3 নম্বর। আচ্ছা। 3 ভাইয়ের বিয়ে হয়ে গেছে। আচ্ছা।
আমি বাকি রইল বাকি এক, আমি একা পড়ে রইল। আমি বাড়িতে বললাম যে আমি ভালোবাসা করে বিয়ে করব। আমরা 3 ভাই ভালোবাসা করে বিয়ে করি। আচ্ছা আচ্ছা। আমি বললাম আমি ভালোবাসা করে বিয়ে করব। কেন? কারণ মায়ের একটা ইচ্ছে ছিল যে আমরা নিজেরা দিতে পারছি না, সবাই যার যার নিজের পছন্দ মতো বিয়ে করছে। আমার ইচ্ছে তুই নিজে, আমরা দেখে, ঠিক আছে তোমরা দেখো, ঠিক এই পছন্দ হলো দেখে। এবং আমি বলেছিলাম যে আমার ওয়াইফ চাকরি করবে, খুব দারিদ্র্যের মধ্যে বড় হয়েছে মালবিকা, অত্যন্ত দারিদ্র্যের মধ্যে, কিন্তু সেটা নয়, খুব আনন্দের মধ্যে ছিলাম। আমার মা যে কত কষ্ট করেছেন, তারপর করার পর চাকরিওয়ালা মেয়েকেই আমি বিবাহ করেছি। ও সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে কাজ করতো, কিন্তু তাকে বলেই দেওয়া হয়েছিল যে তোমাকে কিন্তু ওই বাড়ি থেকে চাকরিতে যাবে তার আগে সকালবেলা রুটি যা করার করে দেবে, যেটুকু করার করে দেবে। ওকে 9টার মধ্যে বেরোতে হতো, সেই সকালবেলা উঠে চান টান করে যেটুকু কাজ করার করতো, এবং অফিস থেকে ফিরে রেস্ট নিয়ে আবার বাড়ির কাজ করতো, মাকে সাহায্য করতো। এইভাবে আস্তে আস্তে মন জয় করলো। এবং আমি বলেছিলাম দেখো আমি তো চাকরি বাকরি করে গান করি, আমার যখন তখন যেখানে সেখানে চলে যেতে হতে পারে, এবং হয়তো এক রাতে ফিরলাম, তখন কি করবে, সেটা তোমায় মেনে নিতে হবে। আস্তে আস্তে মেনে নিয়েছে, তাই দেখছে যে হ্যাঁ এই মানুষটা তো এইরকম, এ তো সঙ্গীতকে সংস্কৃতিকেই ভালোবাসে, আর কিচ্ছু চায় না। তা আমি কেন সাহায্য করবো? সাহায্য করেছে, সেই ব্যালেন্স করে চলেছি, আজও চলছে। সেই সময়ে উনি চাকরি করতেন, মানে বলতে গেলে তো মানে খুবই একটা ভালো দিক। হ্যাঁ, অনেক দূরে যেতে হতো, ক্যানিং এ, মানে উত্তর কলকাতার ক্যানিং এ সকালবেলা উঠে শিয়ালদায় যেত। শিয়ালদায় ওখান থেকে ক্যানিং এর ট্রেন আছে সাউথে, ট্রেনে করে সেই ক্যানিং এ তুমি তো নিয়ে গেছিলে আমাকে, মনে আছে? সেইখানে যেত, ওখানে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে কাজ করতো, সুপারভাইজার ছিল, খুব গ্রামের অনেক ভেতরে যেত, খুব হাঁটাহাঁটি করে সব কাজ করতো। তারপর আবার ওইখান থেকে ট্রেনে করে বাড়ি থেকে ফিরে, কতখানি বুঝতে পারছো কি কষ্ট। প্রচুর কষ্ট, প্রচুর, অনেক কষ্ট করে উনি সত্যি আপনার সংসারটাকে দাঁড় করিয়েছেন। আচ্ছা দীপেন দা, হ্যাঁ, আমার যে চ্যানেল বা আমাদের যে চ্যানেল, সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য সৌন্দর্যের ওপরে ভিত্তি করে গড়ে উঠেছে। এই যে আপনার 75 ছুঁই বয়স, এখনো আপনি এত ইয়াং বলতে গেলে আমি আমাদের ভাষায় শরীর স্বাস্থ্য সৌন্দর্যটাকে আপনি ধরে রেখেছেন। কারণ এই বয়সে অনেকেই আছেন যারা কিনা উঠতে পারেন না, চলতে পারেন না। এই যে আপনি এত এনার্জি, আপনার সঙ্গীতকে ভালোবাসেন, সে তো অবশ্যই আমরা সকলেই জানি। এই যে আপনি দেশে বিদেশে চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন, আজ কলকাতায়, আজ পশ্চিমবঙ্গে, তো কালকে বাংলাদেশ, পরশু জাপান, এই সমস্ত করে বেড়াচ্ছেন। আপনার এই শরীর স্বাস্থ্য সৌন্দর্যের সিক্রেটটা কি? টিপস কিছু বলতে পারেন আমাদের এই মেইনস্ট্রিম লাইসেন্সিয়ালসের দর্শকদের? হোয়াট এ কফি, হ্যাঁ মালবিকা, অসাধারণ। বাবা, দেখো তুমি একটা দারুণ প্রশ্ন করেছো, মানে যেটা শুধু বাংলার নয়, ভারতের নয়, সমগ্র বিশ্বের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই উত্তরটার আছে। আমাদের ভারতবর্ষের মূল হচ্ছে আধ্যাত্মিকতাটা মূল হচ্ছে শরীর থেকে আসছে। কারণ স্বামীজি বলেছেন যে শরীরকে ভালো রাখলো তবে ঈশ্বরকে তুমি পাবে, শরীরকে সুস্থ রাখো। তাহলে সিক্রেটটা কি? শরীরকে ভালো রাখতে হবে। তোমাদের চ্যানেলকে আমি দেখি, খুব ভালো টিপস গুলো দাও তুমি, কিন্তু তবুও আরো ডিটেলস, এই যে তুমি মানুষের কাছে যাচ্ছ, মানুষের কাছে জানতে চাইছো টিপসটা কি, আপনি বলুন। তা আমি বলছি যে শরীর রাখতে গেলে প্রথমে আমাদের 3টে ভাগ আছে শরীরের। একটা বায়ু, পিত্ত, কফ। আমাদের মূল সোর্স অফ এনার্জি হচ্ছে নাভি, একদমই। তাহলে পেলভিক অংশটাকে, অর্থাৎ আমাদের এই পেটের যেই অংশটাকে, তোমাকে অত্যন্ত সজাগ হতে হবে। প্যানক্রিয়াস, লিভার, এই অংশটা অত্যন্ত স্ট্রং করতে হবে। তার জন্য ব্যায়াম করতে হবে, যোগ করতে হবে, করতেই হবে যোগ। তাহলে ওইখানেই কোমর যোগ আছে,
তাহলে কোমরের ব্যথা, এই বয়সে কোমরের ব্যথা হবে, সাইটিকা ব্যথা হবে। আমি সমস্ত যোগগুলো করি এবং অভূতপূর্ব ফল পাই, ভাবা যায় না অভূতপূর্ব। আজকালকার দিনে বাউল ফকিরদের দেখেছি এই একটা বয়সের পর আর গান গাইতে পারে না। আমি বাউল ফকিরদের জগতের সঙ্গে দীর্ঘ 20 বছর ধরে যুক্ত, তাদের সঙ্গে ওতপ্রোতভাবে কথা বলি, যাই, বাংলাদেশে গেছি, আবার এখন তো যেতে পারছি না, পরে যাব আবার যদি স্বাভাবিক হয়। তা এটা হচ্ছে মূল কথা, যে তোমাকে শরীরটাকে আগে দেখতে হবে এবং বিশেষত তোমার পেটে হজম হলে তবেই তোমার হার্ট, রক্ত চল সমস্ত কিছু হবে, তাহলে পেটটা ঠিক। তারপরে খাওয়া দাওয়াটাও আসছে, একদম একদম ঠিক কথা, সংযমী খাওয়া দাওয়া। তুমি কখনই ওভারবেলি খাবে না, যে নাভি আছে তার উপরে পেট কখনোই খাবে না। খাওয়ার 1 ঘন্টা আগে জল খাও, রাত্রিবেলা, সকালবেলা উঠে গরম জল খাও, গরম জল, ঈষদুষ্ণ গরম জল পান করো, তোমার পটি হয়ে যাবে। অভ্যাস করো, খাওয়া দাওয়ার পর সোজা হয়ে বসো, 10 মিনিট বসে থাকো, সমস্ত হজম হয়ে যাবে। আমাদের যা যোগশাস্ত্রে আছে এটা কোথাও নেই, এটা করতেই হবে, তাহলেই তুমি এনার্জি পাবে। তাহলে আমি ওইগুলো মেনটেন করি এবং আমি সর্বদা সত্য কথা বলি, সৎ পথে চলি, আমার অসৎ চিন্তা কখনোই আসে না। পজিটিভ, স্বামীজি বলেছেন পজিটিভ পজিটিভ পজিটিভ, মেইন স্ট্রিম অলওয়েজ পজিটিভ। আমি যতদিন যুক্ত আছি মেইন স্ট্রিমের সঙ্গে, অলওয়েজ পজিটিভ, কখনোই নেগেটিভ কথা নয়। এখানে যারাই আসছে তারাই উন্নতি করছে, একদমই তাই। এবং এর জন্মলগ্ন থেকে আমি এর সঙ্গে যুক্ত। অমিতাভ আমাকে অত্যন্ত, আমার ভাইয়ের চেয়েও অতি প্রিয় একজন মানুষ, তুমি একজন অতি প্রিয় একজন বোন। তোমরা যে এই যে কষ্ট করে এই স্ট্রিমটাকে, চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ, তার জন্য অত্যন্ত আমার প্রভূত আশীর্বাদ। সবসময় শরীর যত্ন এটা করতেই হবে, করতেই হবে। মৃত্যু তো একদিন আসবেই, একদমই একদমই তাই। আমি যদি পজিটিভ থাকি, আমার তো মৃত্যু আমার কাছে কিছুই নয়। একদম তাই। জীবনের চেয়ে মৃত্যু বড় নয়, জীবনটাই বড়। একদম, এইটাই ভাবি আমি। একদমই তাই। এই যে দীপেনদা, আপনি ভারতবর্ষ তো বটেই, তার সাথে সাথে আপনি বাংলাদেশ আর জাপান আপনার ঘর বাড়ি হয়ে গেছে, সেখানে আপনি প্রোগ্রাম করতে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন। এখন আমি আপনার কাছে প্রশ্ন রাখবো যে আপনার এই যে দুটো দেশ, সেই দুটো দেশ আপনার কেমন লেগেছে, কোনটা ভালো লেগেছে, বা সেই দুটো দেশের সম্বন্ধে কিছু গল্প আমাদেরকে বলুন। হ্যাঁ মালবিকা, তুমি আমার এই সঙ্গীত যে পরিক্রমা, তাতে আমি বিদেশে বলতে আমি বাংলাদেশে গেছি অনেকবার, আর জাপানে আমি গেছি একবার। অন্য কোনো দেশ আমি যাইনি, বলতে এশিয়ান কান্ট্রিজে আমি জাপানে গিয়েছিলাম। তা প্রথমে বাংলাদেশ বলি, আমি আগে জাপানে গেছি, তারপরে বাংলাদেশ গেছি। ঠিক আছে, আমি জাপানের কেসটা আগে বলে দিই। এখানে একটা আধ্যাত্মিক সংগঠন ছিল, তারা রেউকাই বলে, সেখানে আমি সদস্য ছিলাম। তার দীর্ঘ 4-5 বছর তাদের সেবা করার পর, তাদের কাজকর্ম করার পর, তারা আমাকে সিলেক্ট করে যে জাপানে পাঠাবে। তাদের ওইটার ক্রাইটেরিয়া ছিল যে যারা প্রকৃতই কর্মী হবে তাদেরকে আমরা পাঠাবো। তা আমাকে সিলেক্ট করেছিল, আমি জাপানে গিয়েছিলাম প্রায় 12 দিনের ট্যুর। হ্যাঁ, ওসাকা আর টোকিও, এই দুটি জায়গা। এইবার সেখানে গিয়ে দেখলাম যে কর্ম কাকে বলে সেটা একদম চোখ খুলে দিল আমার। ওদের বয়সের কোনো নেই, একটা 70 বছরের একটা মানুষে কি অসম্ভব পরিশ্রম করছে, কি করে করছে, এইটা আমার সবসময় কি যোগ বা মেডিটেশন সবসময় এটা হবে না। মেডিটেশনে তো মনটাকে শক্তি হতে পারে, কিন্তু শরীরের শক্তি কোথা থেকে পাবে। এইবার যেতে যেতে দেখলাম তারা আমাদের নিয়ে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ বললো এখানে এক জায়গায় দাঁড় করানো, দাঁড় করিয়ে আমাদের একটা বলে এখানে চান করানো হবে, বাথ। সেখানে হট মানে গরম জলে বাথ, কিন্তু বলতে দ্বিধা নেই, আমি বলবো। হ্যাঁ বলুন। হ্যাঁ, সেটা হচ্ছে যে পুরো উলঙ্গ হয়ে বাথ করতে হবে, মানে চান করতে হবে, মেয়েদের আলাদা ছেলেদের আলাদা, কারণ সমস্ত হিটটা শরীরে নিতে হবে। ওখানে পুল আছে, একটা ছোট চৌবাচ্চা আছে, বড় চৌবাচ্চা, সেখানে সবাই উলঙ্গ বডিতে বাথ নিচ্ছে।
বুঝতে পেরেছো? যতক্ষণ তুমি 8 ঘন্টা, অবশ্য ওরা টাইম বেঁধে দিয়েছে, এতক্ষণ বেশি থাকবে না। তার জন্য কি ফিস দিতে হয়? ওরা সেটা ওরা ওরা আমাকে দিতে হচ্ছে না, যারা নিয়ে গেছে তারাই যা করছে, সেটা আমরা জানি না। আমরা খালি আমাদের ড্রেস এক জায়গায় রাখলাম, ওরা একটা ছোট্ট টুকরো দিল, সেটা পরে গিয়ে ওটা খুলে ফেললাম, খুলে ফেলে চানে ঢুকলাম। আর যেন বক্রেশ্বরের জল অত স্প্রিং এত ফুটন্ত ওটা দেওয়া যায় না, বক্রেশ্বরের যে জল, কিন্তু এটা শরীরে যাচ্ছে, সবাই সহ্য করে। তারপরে ওখান থেকে উঠে শ্যাম্পু কত রকমের শ্যাম্পু, সে চান করে, সেগুলো নর্মাল জল, আগে চান টান করে মুছে বেরিয়ে এরা। তখন বলছে ওরা যে জানেন আমাদের এখানে প্রায় প্রত্যেক বাড়িতে বাথটব আছে, সেখানে গরম জল থাকে, প্রত্যেকে ওইভাবে স্নান করে, আর যাদের নেই তারা এখানে আসে, মানে মাস্ট। তারপর ভাবুন, এই জাপানি একবারে শেষ হয়ে গিয়েছিল হিরোশিমা নাগাসাকি, তার সেইখান থেকে কোথায় একটা জাতি সে শাসন করছে সমস্ত এশিয়া এবং ওয়ার্ল্ডকে, আমেরিকার সঙ্গে পাল্লা দিচ্ছে। এত উন্নত একটা দেশ, তার মানে কি কারোর পেছনে লাগলে হবে না, নিজেদের দেশটাকে উন্নতি করার দিকে ওদের নজর। এইবার এর প্রসঙ্গে একটা কথা বলি, এইবার একটা জায়গায় আমি খেতে গেছি, আমাদের নিয়ে গেছে দলকে, আমাদের ভারতবর্ষ থেকে 5 জন আর নেপাল থেকে প্রায় 11 জন মতো গিয়েছিল, 10 জন 11 জন মতন গিয়েছিল সিলেক্ট পার্সন। তারপর ওরা ঘরে থেকে খেতে নিয়ে গেছে দুপুরবেলা লাঞ্চে, একটা হোটেলে নিয়ে গেছে, সেখানে ভাত, এবং ভাত সঙ্গে যত রকম কপির পাতা, এই পাতা, শাক, এইসব সেদ্ধ, কোনো মশলা নেই। ওদের স্কিনটা তো এই জন্যই এত গ্লো করে, ঠিক আছে, এবং আরো সস, নানা রকম সস, আর ওই রয়েছে, আর ভাত ওই বাটির মতো শক্ত মতো এরকম ফেলে দিল, সে টিপলে এত ভাত হয়ে যায়। ঠিক আছে, আমরা খাচ্ছি, খাওয়া দাওয়ার পর সবার খাওয়া দাওয়া হয়ে গেল, আমি থালাটা নিয়ে, যার নিজের কাজ নিজে করতে হবে, চেয়ারটা সরিয়ে যায়, কাম চেয়ারটা আপনি ওরভাবে রাখুন, ঠিক বলেছে তো, চেয়ারটা চেয়ারের জায়গায় রেখে ওই থালা আমি নিয়ে যাচ্ছি, আমাকে বলছে কাম। তার মানে কতটা মানে ডিসিপ্লিন ওরা, মানে নোংরা চারিদিকে ফেলে দেওয়া, অগুছালোটা করে না, একদম নেই। হ্যাঁ, মানে আমি চেয়ার টেনেছি মানে আমাকেই চেয়ারটাকে গুছিয়ে রাখতে হবে, এটা হচ্ছে কাস্টম। আর ওই 4টে না 5টা দানা ছিল ভাতের, আমাদের তো প্রায়, আমরা এখানে তো ওইরকম থাকেই, খুলে আমরা ময়লার জায়গায় ফেলে দিই। আমাকে ডেকে বললো ওই 4টে দানা আপনি খান, অপরকেও বলেছে, আমি সেটা জানি না, আমাকে বলছে আপনি ওই 4টে দানা খান, আপনি সিটে যান, 4টে দানা খান, ফেলবেন না। দিস ইজ আওয়ার ন্যাশনাল প্রপার্টি, জাতীয় সম্পত্তি। একটা জাত কোথায় উঠতে পারে তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে জাপান, চোখ খুলে দিল। মানে সেই যে 2-4টে ভাতের দানা, সেটাও কিন্তু ফেলা গেল না, এমনকি তারা জানে যে বিদেশ থেকে এসেছে টুরিস্ট, তাদেরকেও তারা ডেকে বলল যে এই ভাতগুলো খেয়ে ফেলতে হবে, কারণ এটা ওদের জাতীয় সম্পত্তি। আমাদের ভারতবর্ষ তথা আমাদের, যেহেতু আমি এই রাজ্যে বাস করি, আমি রাজ্যবাসীকে বলবো এটা ভাবা উচিত, তারা দেশটাকে কত ভালোবাসে, জাতীয় সম্পত্তি সেই ভাত, সেটাকে 2-4টেকে ফেলে দেওয়া যাবে না। আর আমরা কি করছি, এর পেছনে লাগছি, ওর পেছনে লাগছি, একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে দিচ্ছি না। আরেকটা ঘটনা কি বলছিলেন? আরেকটা ঘটনা বলি, বলুন। ভালোই, এইবার কত ঘটনা বলবো, আরো অনেক অজস্র ঘটনা আছে, গানের ঘটনা আছে, আসছি মানে তুমি ভাবতে পারবে না। এইবার একটা যাচ্ছি, তারপরে বলে যে এই আইসক্রিম কে খাবে, সবাই হাত তুলেছে, আমরা বলেছি হাত তুলে, তা বলছে সবচেয়ে বিগ আইসক্রিম, মানে বিগ কোন, এরকম কোনের মতো থাকে না আমরা খাই, ওইরকম কোনের মতো বিগ যেটা, সেটা দাও। সবাইকে দিয়েছে, আমাকে যেটা দিয়েছে তখন আবার রোদ্দুর উঠেছে, এবার মুখটাকে আমি উপরে, মানে মাথাটা এরকম খেতে গিয়ে কোন একটা গন্ডগোল হয়েছে, ভেঙে পড়েছে টাক করে, এরকম মাঝখান থেকে, সূর্য উঠেছে, গলছে তো আচ্ছা, তার ওখানে গরম, এশিয়ান কান্ট্রিজ তো বেশ গরম, আমি তো ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম, তখন গরম বেশ, গরমে গলতে আরম্ভ করেছে, টপ করে পড়ে গেছে বা ওই দোকানের সামনে।
আর করে এরকম সাদা হয়ে গুড়ি গুড়ি গুলে গুলে যাচ্ছে। আমি যেন কি অপরাধ করে ফেলেছি বিদেশে, হায় হায় ক্ষমা। আমি মাথায় হাত দিয়ে বসে, আর দোকানি ভাট করে বেরিয়েছে, ওদের ভাষা তো বুঝতে পারছে, এরকম করলো। একটা মগে করে বড় জল এনে ওকে ধুয়ে দিল, ঠিক আছে, ধুয়ে দিয়ে ওইটা বললো যে আপনি ওটা ফেলে দিন, ফেলে দিতে বললাম। আমাকে আর একটা বড় ওইসব কর্নেটা কোণের মধ্যে আর একটা দিল, আমি খেলাম। এই হচ্ছে একটা জাত, দেশ, দেশ। এবং আরিগত গোজাই মাস মানে কি? মানে আরিগত গোজাই মাস, যাচ্ছি তো আর কি, সবাই সবাই আমরা তো বিদেশি, আরিগত গোজাই মাস বলে এরকম, ওরা এরকম বো করে না, বো ডাউন হয়, আরিগত গোজাই মাস, এটা আমার শিখিয়ে দিয়েছিল। আরিগত গোজাই মানে তোমাকে সম্ভাষণ করছে। ওকে, জাপানি ভাষা এটাই, আরিগত গোজাই মাস। আরিগত গোজাই মাস। কোমর ব্যথা হয়ে গেছে, কোমর, রাস্তা দিয়ে হাঁটছি, সবাই আমাদের, ওরা যত বিদেশিকে চেনে না জানে না, আরিগত গোজাই, হাসি মুখে আরিগত গোজাই মাস, এটাই একটা জাতি। তার মানে কি থ্যাংক ইউ নাকি? থ্যাংক ইউ, হ্যাঁ, সম্ভাষণ করছি তোমাকে, তোমাকে আমার দেশে সম্ভাষণ করছি হাসি মুখে। এরপরে আপনি বলুন যে বাংলাদেশ, আপনি তো জাপানের কথা এতগুলো বললেন, বাংলাদেশের কি মানে কি দেখেছেন বা কি ভালো লেগেছে, কি খারাপ লেগেছে? আচ্ছা, দেখো, আমার পিতার জন্ম বাংলাদেশের ফরিদপুরে, কোটালি পাড়ায়, উনশিয়া গ্রাম বলে একটা গ্রামে। এইবার স্বাভাবিকভাবে বাংলাদেশের প্রতি একটা টান, বাড়িতে বাংলা ভাষায় কথাবার্তা বলা হয়। এবার যখন বাংলাদেশে গেছি, তখন পেট্রাপোল পেরিয়ে গিয়ে প্রথম আমি যাই কোথায়, কুষ্টিয়া, প্রথম কুষ্টিয়ায় যাই। এবার কুষ্টিয়ায় গিয়ে সেখানে যে লালন সাইজির মাজার কুষ্টিয়াতে, সেইখানে আমি যাই। সেখানে আমার সঙ্গে বাংলাদেশ এখান থেকে অনেক বড় বড় লোক, অসীম সরকার গিয়েছিলেন, তিনি কবি গান করেন, এখন তো বিধায়ক, খুব ভালো মানুষ। এখান থেকে অনেক বাউলরা গিয়েছিলেন, কৃষ্ণদাস বৈরাগ্য গিয়েছিলেন, এরা সব গিয়েছিলেন। স্বপন অধিকারী খুব ভালো গান করে, এরা বাউলরা গিয়েছিলেন। আমি 2-3 বার গিয়েছি, মানে এমনি ওদের সঙ্গে। তারপরে তো আহ্বান বিভিন্ন খুলনাতে গিয়েছি, আমার দোতারার যে গুরু, সেখানে গিয়েছি, বাগেরহাটে গিয়েছি, সেখানে অনুষ্ঠান, গোপালগঞ্জে গিয়েছি, অনেক গিয়েছি, বলে শেষ করা যাবে না। কিন্তু ওই যাওয়াটা আমার কাছে খুব মানে আনন্দের ব্যাপার, যে ফরিদপুরের উপর দিয়ে যখন যাচ্ছি তখন আর চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। এখানে তো আমার বাবা জন্মেছিল, আজ একটা কাঁটা তারের বেড়ায় আমরা এপারে, ওরা বাংলাদেশিরা ওপারে, কিন্তু মনের টানটা তো একই রকম, একই রক্ত, একই ভাষা, একই পরিধান। এবার খুব মানে মনে এত দুঃখ হয়, এত দুঃখ হয়, কিন্তু কি করবো, ভাবটা তো এসে যাচ্ছে। আর পাখি যেমন কোনো তার বাধা নেই, ভাবেরও তো বাধা নেই, ভাব আমি বসে বসেই বাংলাদেশে চলে যাচ্ছে। এবং স্বয়ং যখন ওই পেট্রাপোল পেরিয়ে যখন বাংলাদেশে পা দিচ্ছি, তখন একটা শিহরণ যাচ্ছে, আরে একই রকম মাটি, একই রকম মানুষ, এরা কত গান ভালোবাসে, কত ভাব, কত সম্পদ। আমাদের বাংলা পশ্চিমবাংলার একই সম্পদ, একই মানুষ। কই এটা তো একবার জোড়া লাগে না? আমার প্রতিবেশী আমার পাশে আছে, এর চেয়ে বড় কথা আছে বলো? সেই তো, কার কাছে মনের কথা বলবো? প্রতিবেশী। সেই তো আমরা তো চাই অলওয়েজ, সবসময় শুভ জিনিসটাকে আমরা আশা করি যে মিলন হবে, সম্মিলন হবে। এইটুকু আমি বলতে চাই যে বাংলাদেশের মানুষ সত্যি খুব ভালো, অপূর্ব। তাদের ব্যবহার তোমাকে একদম শুইয়ে দেবে, তাদের আতিথেয়তায় তুমি উঠতে পারবে না, এত ভালোবাসে বাঙালিদের এবং পশ্চিমবাংলার লোক। কি বলবো বলো? যখন কেউ গান বাজনার জগতে থাকেন, কিছু না কিছু ইনস্ট্রুমেন্ট তারা ইউজ করেন, ঠিক আছে? এরপরে এই যে আপনি যে গান বাজনা করছেন, তাতে আপনি কোন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেন? আর এই গান বাজনার জগতে আপনি যখন আসলেন, এই ইনস্ট্রুমেন্টটাকে আপনি বেছে নিলেন কেন, মানে কিসের কারণে, সেটা যদি একটু বলেন। বাহ, খুব সুন্দর প্রশ্ন, খুব সুন্দর, ভেরি গুড, ভেরি গুড। বাহ বাহ। আমি আমার যে সঙ্গীত জীবন,
সেই সঙ্গীত জীবন আমার শুরু হয়েছিল প্রায় 21-22 বছর বয়সে। আমি ক্লাসিক্যাল শিখেছি প্রায় 6 মাস একটানা সারগাম করেছি, তারপরে 3-4 বছর ক্লাসিক্যাল শিখেছি। তার আগে অন্য কোনো গান করতাম না। মাস্টারমশাই করাতেন অন্য গান, কিন্তু ক্লাসিক্যালটাই বেশি করেছে। তার ভালো লাগতো না ক্লাসিক্যাল, অত সময় নেই, বাড়িতে সময় দেওয়া যায় না, কারণ অনেক মানুষ, আমার বাড়িতে অনেক লোক, তার একটা নির্জনতার দরকার আছে, অসুবিধা হতো। কিন্তু আমার ভালো লাগতো ক্লাসিক্যাল খুব, এখনো সেই সব স্বরলিপি আমার কাছে আছে। খুব ভালোবাসি আমি ক্লাসিক্যাল অনুষ্ঠান, শাস্ত্রীয় সঙ্গীত করতে আমার খুব ভালো লাগে। তারপর আমার নজর যায় রবীন্দ্রসঙ্গীতের প্রতি। রবীন্দ্রসঙ্গীত আমি শুনতাম, আর তখন অনুরোধের আসর হতো, রেডিওতে অনুরোধের আসর হতো 1:40 দুপুরবেলা, খুব মন দিয়ে শুনতাম গান। শুনে হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনতাম, দেবব্রত বিশ্বাসের গান শুনতাম, খুব মনটা টানতো। একা একাই গাইতাম এবং গান শুনেই তুলতে পারতাম। আমার মধ্যে সুরবোধ এবং তালবোধ দুটোই ছিল, অজান্তেই ছিল। আমার বাবা বাঁশি বাজাতেন, সুতরাং ওই টানটা, ওই রক্তের ওই যে মূল্যটা, ওটা আমার মধ্যে এসে গেছে। সুর এবং তাল দুটোই আমি পারি, কোনো ভুল নেই, এবং শুনেই তুলতে পারি। তারপর আমি রবীন্দ্রভারতীতে ভর্তি হই রবীন্দ্রসঙ্গীত দিয়ে। রবীন্দ্রসঙ্গীত দিয়ে MA পাস করি, ফার্স্ট ক্লাস। তার একটা ইতিহাস আছে, ইতিহাসটা আমি বলছি না, বড় হয়ে যাবে বলে। কারণ আমি একটা প্রতিযোগিতায় নাম দিয়েছিলাম, তাতে দুটো বিষয়ে ফার্স্ট হয়েছিলাম, শ্যামাসঙ্গীত এবং আধুনিক, ঠিক আছে। আর পতুপ্রসাদের সেকেন্ড, লোকগানের সেকেন্ড, এইরকম অনেক সব কটাই সেকেন্ড, আর রবীন্দ্রসঙ্গীতের থার্ড। আমার খুব মনে, রবীন্দ্রসঙ্গীত আমি এত ভালো গাইলাম। গানটা কি করেছিলাম, যখন তুমি বাঁধছিলে তার সে যে বিষম ব্যথা। আমাকে কম নাম্বার দেওয়া হয়েছিল। আসলে কম নাম্বার দেওয়া হয়েছিল কথা নয়, বিচারকরা যা মনে করেছে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। আমি নিজে খুব হতাশ হয়েছি, আমি এত তুললাম ঠিক করে। ঠিক আছে, প্রতিজ্ঞা করলাম যে আমি রবীন্দ্রভারতীতে ভর্তি হবো, রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমি পাস করবই। আমি রবীন্দ্রসঙ্গীতে আমার গুরুমা মায়া সেন, শ্রীমতী মায়া সেন, তিনি হাতে ধরে তিনি আমাকে শিখিয়েছেন, হাতে ধরে। ওনার মতো শিক্ষয়িত্রী আমি জীবনে খুব কম দেখেছি, আজ পর্যন্ত খুব কম দেখেছি। কি করে স্বরলিপি দেখতে হয়, কি করে গান তুলতে হয়, কি করে তানপুরা বাজাতে হয়, এগুলো সমস্ত হাতে ধরে শিখিয়েছেন। আমাকে ভীষণ ভালোবাসতেন। এবং আমি পাস করার পরও আরো 2-3 বছর শিখেছিলাম। তারপরে তো স্বাভাবিকভাবেই কর্মজগতে যেতে হয়, গান করতে হয়, সুতরাং সেই শেখাটা বন্ধ হয়ে গেছে, কারণ আমি তো গান তুলতে শিখেই গেছি। তা আমি ফার্স্ট ক্লাস নিয়ে পাস করেছিলাম রবীন্দ্রসঙ্গীত। এবার রবীন্দ্রসঙ্গীত গান করছি, কিন্তু আমার মনে হচ্ছে রবীন্দ্রনাথের গান নাগরিক জীবনের গান। কি বললাম নাগরিক জীবনের, অর্থাৎ নগরের মধ্যেই সীমাবদ্ধ। এবং আমাদের পড়াশোনার সময় এটা বলা হয়েছিল যে রবীন্দ্রসঙ্গীত করতে গেলে একটু পেটে একটু বিদ্যা থাকতে হবে, শিক্ষা দীক্ষা থাকতে হবে, তবেই রবীন্দ্রসঙ্গীতটা বুঝবে। নাহলে রবীন্দ্রসঙ্গীত সবার বোঝার ক্ষমতা নেই, সবাই বুঝতে পারে না, ওই ভাষার মধ্যে, ভাবের মধ্যে ঢোকা করতে। একদম 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 সহজ কথা। তাহলে লালনের গান গ্রামের লোকেরা এত ভালোবাসছে কেন? ফোক সং এত লোকের মধ্যে বিস্তারিত ভাবে ছড়িয়ে পড়ছে কেন? এই কারণে। অর্থাৎ ফোক সং ভারতবর্ষের বা পশ্চিমবাংলার 80% মানুষই ভালোবাসে, রবীন্দ্রসঙ্গীত 20% ভালোবাসে, এবং উচ্চ শিক্ষিত ইন্টেলেকচুয়ালসদের মধ্যে ভালোবাসে। আমি রবীন্দ্রসঙ্গীতের অগাধ তার ভাব যদি বুঝতে পারে, মাথা খারাপ হয়ে যাবে। আমাদের একটা গানের মধ্যে ঢুকলে ভাবি যে একটা মানুষ কি করে এই জায়গায় আসতে পারে, কি অমিয়তার, মানে অসম্ভব একটা প্রতিভা। আমরা খুব গর্বিত যে এরকম মানুষের আমরা তাদের শিক্ষা পাচ্ছি এবং এই বাংলাদেশে জন্মেছি, এটাই মনে হয়। তারপর থেকে আমি লোকসঙ্গীতে টার্ন করি, এবং আমার গুরু অভিজিৎ বসু, তারপরে এখন রঞ্জিত চক্রবর্তী, তার কাছে শিখছি।
শেখার শেষ নেই, আমি শিখেই যাচ্ছি। এবং লোকসঙ্গীতের যে সমস্ত রকমের যে অঙ্গ, সমস্ত গান আমার কাছে জানা আছে, আমি জানি, আমি করতে চাই, আরো শিখছি। শুভেন্দু মাইতির কাছে আমি শিখেছিলাম কিছুদিন, তিনিও আমাকে শিখিয়েছেন ভালোভাবে। এইভাবেই এগোচ্ছে এবং লোকসঙ্গীত আমার প্রাণ। এবং এই যন্ত্রটা, এই যে তুমি প্রশ্ন করলে না যন্ত্রটা, এই যে যন্ত্রটাকে ভালোবাসা, এই দেখো এই যন্ত্রটা প্রথম ভালোবাসার এই যে আওয়াজ তোমাকে টানবে। লোকসঙ্গীতের যে কোনো লোকসঙ্গীত করতে গেলে এটাকে দোতারা বলে, দোতারা আওয়াজ তোমাকে টানবে, শিখতেই হবে। দুটো তার না, দুটো তার না, দোতারা বলে, দুটো সা আর কি। আসলে চারটে সা, তার সুবিধার জন্য চারটে চার করা হয়েছে, 5টা তার উপয়োগ করে, আর একটারায় একটা তার। আচ্ছা, সা সা বাজে, বুঝতে পেরেছো? এটা এটা চারটে তার, এটা দুটো তার, দুটো সা, অর্থাৎ দুটো সা নিয়ে ওখানে একটা সা, এখানে দুটো সা, সা সা পা সা সা, এগুলো পরে বার করা হয়েছে গানটাকে আরো সহজ করে পরিবেশন করার জন্য, বুঝতে পেরেছো? এই জন্য দোতারা, দোতার। আপনি তো গান বাজনা করছেন, তার সাথে সাথে আপনি অভিনয় বা টিভিসি বা মানে অ্যাড ফিল্ম, ফিচার ফিল্ম, মঞ্চে তো অভিনয় করছেনই। তো এইগুলো যে আপনি করছেন, আপনার কাছে একটা প্রশ্ন, এই যে গান থেকে অভিনয় জগতে আসা নাকি অভিনয়কে ভালোবেসে আসা, মানে অভিনয় জগতে আপনার আসাটা কিভাবে? খুব ভালো প্রশ্ন করেছো। দেখো, আমার অভিনয়ে গানটা যেমন আমার বাবার কাছ থেকে পাওয়া, আমার বাবা গান করতে, বাঁশি বাজাতে, বললাম না, সেটা আমার রক্তের মধ্যে আছে, একদম আছে। সকালবেলা ওই ভোর হইল জগৎ জাগিল আসতো আমার বাড়ির সামনে টাং টাং টাং, তাই খুঞ্জুনি বাজাতে বাজাতে মনের মধ্যে ঢুকে গেছে, গান ঢুকেছে। এইবার অভিনয়টা, আমার বাবা অভিনয় করতেন, মানে অফিসে চাকরি করতে করতে অভিনয়, ওই রামের সুমতি, এই চ আমার সঙ্গে করবি চ বলে একটা কি ওই শ্রাদ্ধ বাড়ির সিন ছিল না কি একটা নাটকে, তা আমাকে নিয়ে গেছে, সব আমাকে খেতে চাই, আমাকে বলে দিয়েছে বাবা তুই আমার সঙ্গে ঢুকবি, কিচ্ছু কোনো কথা বলবি না, তোকে পয়সা দেবে, এ করবে, তুই খালি খাবি যেটুকু দেবে, তারপরে আমি তোকে হাত ধরে নিয়ে বলবো বেরিয়ে আসবি। বাবা দেখলাম 20 বছর পরে বাবা অভিনয় করছে, দেখছি অভিনয়, বাবা এত বড় অভিনয় করে, কি সুন্দর। সেই এসে গেল, যাত্রায় টানতো মন, সকাল ভোরবেলা এই 12টার পরে যাত্রা, 12টার সময় যাত্রা আরম্ভ হচ্ছে, 4টের সময় শেষ হতো বাড়ির সামনে, ব্যাস একদম পাড়িয়ে দরজা খুলে দিত আমার পিসি, দৌড়ে গিয়ে যাত্রা, ওই রক্তের মধ্যে যাত্রার ওই অভিনয় সমস্ত দেখতাম। এই করতে করতে পাড়ায় একটা অভিনয় হলো, তাতে আমি ফার্স্ট হলাম। পেটে খেলে পিঠে সয়, রবীন্দ্রনাথের পেটে খেলে পিঠে সয়, আমি ফার্স্ট হলাম সেই অভিনয়, আমাকে প্রাইজ দিল। বাহ, এগুলো কিন্তু হচ্ছে, আপনি চলছে। তারপরে একটা দলের মধ্যে গেলাম, সেখানে অভিনয় শিখলাম, করতে করতে এগুলো রক্তের মধ্যে, গান তো সঙ্গে চলছেই, আমার কোনো ডিস্টার্ব হচ্ছে না, আমি তো, আর সবাই আমাকে গানের জন্য নিয়ে যেত, অভিনয়ের মধ্যে ঢুকিয়ে। তারপরে অভিনয় একটা দলের মধ্যে গিয়ে সুর করতে আরম্ভ করলো, কি করে গানের মধ্যে সুর দিতে হয়, নাটকীয় গানের মধ্যে কি করে সুর দিতে হয় তা শিখলাম, সিচুয়েশন অনুযায়ী কি করে সুর দিতে হয় সেটা শিখলাম, অভিনয় করতে করতে কি করে গান করতে হয় সেটা শিখলাম। সেটাই তো কাজে লাগছে এখন। আমি এখন বর্তমানে পূর্ব পশ্চিম দলে আছি, সেখানে আমাকে ওইগুলো করতে হয়। এবং তোমরা দেখেছো আমাদের গান আছে, আমরা লালনের ওপর অমিতাভ গিয়েছিল, দেখেছি আমি লালনের ওপর অভিনয় করছি, গান করছি অন দ্য স্টেজ। আমি প্রথম ওয়েব সিরিজ করি মেন স্ট্রিম থেকে, কি বলে ওটাকে, সিবি। প্রথম আমাকে বলে অমিতাভ, সিবি করুন দেবেন না বলে, আমার আলাদা ফাইল তৈরি করে, ছবি তোলে। কে বলে, কত বড় কথা, মেন স্ট্রিম কত বড় কথা, মেন স্ট্রিমে সবাই আসুক, দেখুক, এখানে এসে একটু যোগাযোগ করুক, অনেক কিছু এখানে পাবে। এখান থেকে ওয়েব সিরিজ ফার্স্ট করেছে, এবং সেই ওয়েব সিরিজ কম্পিটিশনে গিয়ে ফার্স্ট হয়েছে, কম্পিটিশনে গিয়ে পুরস্কার পেয়েছে। রিক্সাওয়ালা না? হ্যাঁ, রিক্সাওয়ালা।
কিন্তু পরিচালকরা আর যোগাযোগ করেনি। এই হয়তো পরিচালকরা করার পর অনেক বড় হয়ে যায়, তখন আর এসব জিজ্ঞেস করে না। সেখানে আমি গান করেছিলাম, লালনের গান, এই লালনের গানে রবীন্দ্রসঙ্গীত করেছিলাম, বুঝতে পেরেছো? সেই রেকর্ডিং হয়েছিল একমাত্র অমিতাভ গাঙ্গুলির জন্য হয়েছে, মেন স্ট্রিমের। কিসের জন্য? এইটা তো অভিনয় আছে, এখনো কত সুযোগ দিয়ে যাচ্ছে, বলছে এখানে যান ওখানে যান, কেন? সেই তো এই জন্য ধরে রাখতে হচ্ছে তো, আমাকে শরীরটা রাখতে হচ্ছে তো। একদমই তাই, একদমই তাই। আপনার সাথে যা কথা বললাম, এত বড় গল্প আমরা শুনলাম, তবু আমাদের একটা সময় ফ্রেম আছে, তো টাইম ফ্রেম আছে, আমরা বেশিক্ষণ কথাবার্তা বলতে পারবো না। কিন্তু মেইন স্ট্রিমের দর্শকদের যার সাথে এতক্ষণ ধরে কথা বলালাম, তার একটা গান তো অবশ্যই শোনাতে হয়। তাই আজকে এই গানটা দিয়েই আমরা আমাদের গল্পের আসর শেষ করব। দেখুন, আপনাদের আমার জীবনের অনেক টুকরো টুকরো মুহূর্তের কথা আপনাদের জানালাম। আমার জীবন সঙ্গীতময়, আমার জীবন অভিনয়ের মধ্যে আছে, কিন্তু সঙ্গীতটাকে আমি বেশি প্রাধান্য দিই। 1432-এর পুজো শেষ হয়ে গেছে, তা একটা গান দিয়েই আমি শেষ করি। সেই পরম পিতা ঈশ্বরের, তার নামেই তো এই পৃথিবীতে এসেছি, তিনিই তো আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, তাকে আমি তার বন্দনা গান করি। প্রত্যেক মানুষ তার বন্দনা গান করা উচিত তার, এইটা আমি মনে করি। তোমার নামের সুধা পান করিয়া মত্ত থাকি সর্বদাই, আমি কাঙাল দয়াল গুরু। এই গানটা আমি করছি লালন সাঁইজির পদ, শুনুন। তোমার নামে সুধা পান করিয়া, তোমার নামে সুধা পান করিয়া মত্ত থাকি সর্বদাই, আমি কাঙাল দয়াল গুরু, আমার মন তো কাঙাল নয়। আমি কাঙাল দয়াল গুরু, আমার মন তো কাঙাল নয়। তোমার নামে সুধা পান করিয়া, নামে সুধা পান করিয়া মত্ত থাকি সর্বদাই, আমি কাঙাল দয়াল গুরু, আমার মন তো কাঙাল নয়। যে যেমনে বাঞ্ছা করে দয়াল গুরু তার কৃপা করে, ভক্তি যার থাকে ভক্তি থাকতে হবে। যে যেমনে বাঞ্ছা করে দয়াল গুরু তার কৃপা করে, ভক্তি যার থাকে ওতে হবে রে ফল নয় রে বিফল, হবে রে ফল নয় রে বিফল, গুরু গোসাইয়ের কৃপা হয়। আমি কাঙাল দয়াল গুরু, আমার মন তো কাঙাল নয়। আমি কাঙাল দয়াল গুরু, আমার মন তো কাঙাল নয়। লালন বলে এসে দুনিয়ায়
দুঃখে দুঃখে জনম গেল, করি কি উপায়? লালন বলে এসে দুনিয়া, যুগে যুগে জনম গেল, করি কি উপায়? দুঃখ নিবারণ করবেন যে জন, দুঃখ নিবারণ করবেন যে জন, ধরি তাহার রাঙা পায়। আমি কাঙাল দয়াল গুরু, আমার মন তো কাঙাল দয়াল। আমি কাঙাল দয়াল গুরু, আমার মন তো কাঙাল দয়াল। তোমার নামে সুধা পান করিয়া, নামে সুধা পান করিয়া, মত থাকি সর্বদাই। আমি কাঙাল দয়াল গুরু, আমার মন তো কাঙাল দয়াল। আমি কাঙাল দয়াল গুরু, আমার মন তো কাঙাল দয়াল। আমি কাঙাল দয়াল গুরু, আমার মন তো কাঙাল দয়াল।